নমস্কার, গল্পরুচি থেকে বলছি আমি রাজু, আর আমার সঙ্গে রয়েছে চঞ্চল। আজ আপনারা শুনবেন হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প। গল্পরুচির আজকের নিবেদন ভূত সমগ্র থেকে নেওয়া জ্বলন্ত চক্ষু। গল্পটি শুরু করার আগে একটি বিশেষ নিবেদন, আমাদের এই চ্যানেলটিকে অনেক অনেক সাপোর্ট করুন এবং পাশে থাকুন। তাহলে শুনে নেওয়া যাক হেমেন্দ্র কুমার রায়ের কলমে জ্বলন্ত চক্ষু। সেই রায়কেলা থেকে আসছিলাম কলকাতায়। সেকেন্ড ক্লাস ক্যামেরায় আমি ছিলাম এক। অচেনা লোকের মুখ দেখতে হবে না বলে মনটা যেন খুব খুশি। ট্রেনে মানুষ হয় বিশেষ রূপে স্বার্থপর। জানলার ধারে বসে খানিকক্ষণ দেখলাম চাঁদের আলো দিয়ে ধোয়া নির্জন পৃথিবীটাকে। ছবিতে আঁকা পাহাড় আর বন, মাঠ আর নদী। আরও দূরে চোখ চালালে মনে হয় সেখানে যেন গড়ে পড়েছে অজানা অচেনা অস্ফুট এক স্বপ্ন রাজ্য। নির্জনতার ভিতর দিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছে ট্রেন গতি কমিয়ে প্রবেশ করল জনকোলাহল মুখর জামশেদপুর স্টেশনে। সেইখানে লুপ্ত হলো আমার একলা থাকার আনন্দ। হঠাৎ কামরার দরজা খুলে গেল সশব্দে। ভেতরে নিঃশব্দে এসে দাঁড়ালো এক বৃদ্ধ শিখের দীর্ঘ মূর্তি। তার সমস্তই মস্ত, লম্বা চওড়া প্রকাণ্ড দেহ, প্রকাণ্ড দাড়িগোপ, প্রকাণ্ড পাগড়ি। বয়স 60-এর উপরে বোধহয় হবে, কিন্তু বলিষ্ঠ দেহ সিধে হয়ে রয়েছে সরল ষষ্ঠীর মতো। চোখের দৃষ্টির ভিতর দিয়ে বেরোচ্ছে যেন আগুনের ঝিলিক। আগন্তুক একদিককার একখানা আসন দখল করল। লক্ষ্য করলাম তার সঙ্গে মোটঘাট কিছুই নেই। সে বেশ দূরের যাত্রী নয় ভেবে মনে মনে কিঞ্চিত আশ্বস্ত হলাম। শিখ যাত্রী আমার দিকে তাকিয়ে রইল নীরবে নির্বিশেষ নেত্রে। ভালো লাগলো না তার দৃষ্টির তীব্রতা। জানলার দিকে মুখ ফিরিয়ে বসলাম। পাহাড় আর জঙ্গল, আলো আর অন্ধকার, নির্জনতা আর নিস্তব্ধতা, যদিও রেলগাড়ির শব্দ ভেঙে দিচ্ছে স্তব্ধতাকে। কিন্তু এইভাবে কতক্ষণ আর বাইরের দিকে তাকিয়ে থাকা যায়? কবিরা হয়তো সারা রাত জেগে বসে পাহাড় প্রান্তরের বনে জ্যোৎস্নার উৎসব দেখতে পারেন, কিন্তু কবিতা লেখা দূরের কথা, মিল কাকে বলে তাই আমি জানি না। আবার ভিতর দিকে ঘুরে বসলাম। আবার দেখলাম সেই জাগ্রত জ্বলন্ত দৃষ্টি। অপরিচিত লোকটি আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকার অর্থ কি? এ হচ্ছে অভদ্রতা। কঠিন ভাষায় প্রতিবাদ করার ইচ্ছে ছিল, কিন্তু শিখে প্রকাণ্ড দেহের খাতিরে সেই ইচ্ছাটা দমন করতে বাধ্য হলাম। শক্তির বিরুদ্ধে বিরক্ত, ব্যর্থ। ও দৃষ্টিকে ফাঁকি দেবার সবচেয়ে নিরাপদ উপায় হচ্ছে বিছানায় লম্বমান হয়ে দুই চোখ মুদে ঘুমিয়ে পড়া। তারপরও লোকটা যদি আমার পানে চেয়ে সারা রাত কাটাতে চায়, আমার তাতে আপত্তি নেই একটুকু। পাতলাম বিছানা, পড়লাম শুয়ে, মুদে ফেললাম দুই চক্ষু। আমি হিন্দি ভাষায় শুনলাম, বাবাজি কি এইভাবে ঘুমোবেন? উফ, জ্বালাচ্ছে দেখছি। চোখ না খুলেই বললাম, হ্যাঁ। ঘুমোবেন না? ভাবলাম মন্দ আবদার নয়, আমি জেগে বসে থাকি আর উনি আমাকে দৃষ্টিবান দিয়ে ক্রমাগত বৃদ্ধ করতে থাকুন সারা রাত ধরে। ঘুমোবো কি? আলবাত ঘুমোবো। আবার শুনলাম, বাবাজি ঘুমোবেন না? কেন ঘুমোবো না বলুন তো? এই কামরায় ঘুমোলে আপনি বিপদে পড়বেন। বিপদ? হ্যাঁ। লোকটা বলে কি? এতক্ষণ পরে চোখ খুললাম, কারণ
এরপরেও চোখ না খোলা হচ্ছে ডাহা বোকামি। দেখলাম অধিকার আসনের উপর অদৃশ্য হয়ে আছে এক বৃদ্ধ শিখের মূর্তি। কামরার মাঝখানে দাঁড়িয়ে আছে এক যুবক। চেহারা দেখে বোঝা যায় সেও শিখ। সবিষয়ে উঠে বসলাম। বৃদ্ধ শিখই বা গেল কোথায়, আর এই যুবকই বা এখানে চলে এলো কেমন করে? ইতিমধ্যে ট্রেন তো কোথাও থামেনি। রীতিমতো হতভম্ব হয়ে গেলাম। ব্যাপারটা হচ্ছে, হতভম্ব ভাবটা লক্ষ্য না করে যুবক যেন নিজের মনেই বলল, হ্যাঁ, বিশেষ করে এই কামরাটাই হচ্ছে বিপজ্জনক। ফ্যাল ফ্যাল করে তার দিকে তাকিয়ে বললাম, কেন বলুন তো? অজিত সিং এখানে বেড়াতে আসে। কে অজিত সিং? আমার শ্বশুর। অজিত সিংয়ের পরিচয়টা স্পষ্ট হলো না। বললাম, আপনার শ্বশুর এখানে আসেন বলেই কি এই কামরা বিপজ্জনক? হ্যাঁ, অজিত সিং হচ্ছে হত্যাকারী। বোঝা যাচ্ছে নিজের শ্বশুর সম্বন্ধে যুবকের ধারণা খুব উচ্চ নয়। কিন্তু অজিত সিং লোকটাকে হঠাৎ মনে একটা সন্দেহ জাগল। জিজ্ঞেস করলাম, আপনার শ্বশুর কি একজন বৃদ্ধ? হ্যাঁ। মস্ত লম্বা চওড়া দেহ তার? ঠিক। অজিত সিং বুড়ো, কিন্তু এখনো খুব জোয়ান। কিন্তু তাকে কি আপনি দেখেছেন? যুবকের চোখে মুখে স্বরের উত্তেজনা। বললাম, কাকে আমি দেখেছি জানি না, তবে জামশেদপুর থেকে এক বৃদ্ধ শিখ এই কামরায় উঠেছিল বটে। কখন যে নেমে গেছে তা বলতে পারি না। বোধহয় আমি তখন ঘুমিয়ে পড়েছিলাম। যুবক ব্যস্তভাবে কামরার এদিক থেকে ওদিক পর্যন্ত গিয়ে আবার ফিরে আমার কাছে এসে দাঁড়াল। তাহলে এর মধ্যে অজিত সিং এখানে এসেছিল? হায় হায়, এত করেও তাকে ধরতে পারলুম না। নিশ্চয় সে আমার ভয়েই পালিয়েছে। ধূর্ত শয়তান। আর বাবুজি, তুমিও বেঁচে গিয়েছো। মানে? আমি এখানে না এলে তোমাকে সে খুন করত। কি অপরাধী? অপরাধ কি আবার? বিনা অপরাধে। সে হচ্ছে হিংস্র পশুর মতো। এই কামরায় সে কয়েকজন যাত্রীকে খুন করেছে। তোমাকেও করত। গা শিউরে উঠল। এ যা বলছে তাকে সত্য? বৃদ্ধ শিখের সেই অসহনীয় দীপ্ত চক্ষুর কথা মনে হলো। তার দৃষ্টিতে একটা হিংস্র বন্য ভাব দেখেছি বটে। বাঘ হয়তো সেভাবেই তাকায় শিকারের দিকে। যুবক বলল, অজিত সিং তাই আমাকে খুন করেছে, আর সেই অপরাধে তার ফাঁসি হয়েছে। ফাঁসির পরেও আমি তাকে ছাড়িনি। তার পিছনে পিছনে সর্বদা আমি ছায়ার মতো ঘুরি। আর কতকাল এইভাবে যাবে জানি না, কিন্তু একদিন না একদিন তাকে ধরবই ধরব। আর শোনো বাবুজি, সে আমাকে খুন করেছিল এই কামরার ভিতরেই। সাবধান, খুব সাবধান। এখনো এই কামরায় এলে তার খুনের নেশা জাগে। ট্রেন একটা স্টেশনে এসে দাঁড়িয়েছে। যুবক হঠাৎ কামরার দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। যুবককে খুন করার অপরাধে অজিত সিংয়ের ফাঁসি হয়েছে এবং তারপরেও ট্রেনে চড়ে ভ্রমণ করছে তারা দুজনে। চমৎকার গল্প। কোনো গাঁজাখড়ি উপন্যাসের লেখকও এমন উদ্ভট কল্পনা মাথায় আনতে পারেনি। ট্রেন ছুটছে। খানিকক্ষণ বাইরের দিকে তাকিয়ে উন্মত্ত যুবকের কথা ভাবতে লাগলাম। তারপরে মনে মনে হেসে আবার শয়নের উদ্যোগ করছি। হঠাৎ চোখে পড়ল ওদিকের আসনে এ কি চরম বিস্ময়! মূর্তির মতো স্থির হয়ে বসে আছে সেই বৃদ্ধ শিখ। তার চলন্ত চোখ দুটো স্থির হয়ে আছে আমার দিকে। প্রথমটা আমার সর্বাঙ্গ আচ্ছন্ন হয়ে গেল দারুণ আতঙ্কে। হিংস্র হত্যাকারী অজিত সিং যাত্রীদের সে খুন করে, আবার এখানে তার আবির্ভাবের কারণ কি? এতক্ষণ কোথায় সে লুকিয়েছিল? তারপরেই মনে পড়ল সব কথা। আমি হাসতে লাগলাম।
ভুরুকুচকে বৃদ্ধ বিরক্ত স্বরে বলল, হাসছেন কেন? তুমি কি অজিত সিং? আমার নাম তোমাকে কে বলল? কেন, তোমার জামাই? কে? শের সিং? সে আর কি বলেছে? তাকে তুমি খুন করেছো, তার বিচারে তোমার ফাঁসি হয়েছে, এগুলোই বলছিল সে। সত্য কথা। আমি আবার হেসে উঠলাম, বললাম, তোমরা শ্বশুর জামাই কেউ কম যাও না, ধন্য তোমরা। কিন্তু এ কীরকম ঠাট্টা? ঠাট্টা? ঠাট্টা নয় তো কি, চলন্ত ট্রেনে ওঠানামা করে যাত্রীদের মধ্যে ভয় দেখিয়ে তোমরা কি আনন্দ পাও বাবা? জেনে রেখো, অত সহজে ভয় পাবো না। অজিত সিংয়ের চোখ দুটো আরও তীব্র হয়ে উঠল, কিন্তু মুখে সে কিছুই বলল না। নিহত শের সিং আর ফাঁসি কাঠে মৃত অজিত সিং দুজনেই জীবিত। দুজনে হয়তো বিনা টিকিটে রেলপথে ভ্রমণ করছে, আর খোশ মেজাজে করছে যাত্রীদের পিলে চমকে দেবার মতো চেষ্টা। এমন আজগুবি ঠাট্টার কথা কে কবে শুনেছে বলুন তো? দোহাই সিং মশাই, দয়া করে অমন কটমটিয়ে আমার দিকে চেয়ে থাকবেন না, ঠাট্টারও একটা সীমা আছে। আপাতত আমাকে একটু ঘুমোতে দিন, নইলে আমি অন্য কামরায় যেতে বাধ্য হব। পরের স্টেশন আসতে আর দেরি নেই। অজিত সিং গম্ভীর স্বরে ধীরে ধীরে বলল, তোমার ধারণা আমরা তোমার সঙ্গে ঠাট্টা করছি? নিশ্চয়ই। তোমার ধারণা আমরা জীবিত? তার বলতে? মূর্খ! অজিত সিং দাঁড়ালো, তার কাঁধ থেকে পৈতের মতো বন্ধনীতে কুলোনো কৃপাণ দুলে উঠল। জল জল করছে তার দুটো নৃশংস চক্ষু। মনে মনে প্রমাদ গুণে ভাবলাম, ব্যাপার তো সুবিধে বলে মনে হচ্ছে না। ঠাট্টাটা এইভাবে সাংঘাতিক হয়ে উঠবে নাকি? শ্বশুর আর জামাই দুজনে নিশ্চয়ই উন্মাদ রোগগ্রস্ত। ঘুম থেকে উঠে আজ কার মুখ দেখেছি? আজকের যাত্রাটাই শুভ নয়। প্রচণ্ড স্বরে অজিত সিং বলল, শের সিং, শের সিং, তুমি হচ্ছ আমার দুষ্ট গ্রহ। কুক্ষণে যে আমি তোমাকে হত্যা করেছিলাম, আমার কাছ থেকে অনেক শিকার তুমি কেড়ে নিয়েছো, কিন্তু আজ আর তুমি পারলে না। তুমি আসছো জেনেই আমি গা ঢাকা দিয়েছিলাম, কিন্তু তুমি বিদায় হওয়ার পর আবার আমি ফিরে এসেছি। এবার আমার হাত থেকে আর কেউ শিকার কেড়ে নিতে পারবে না। এবার আমি জয়ী হবই। কি ভীষণ সেই অট্টহাসি! ফেটে গেল যেন আমার কান। কাঁপতে কাঁপতে আমি উঠে দাঁড়ালাম। অচম্বিতে নিভে গেল কামরার আলো। বিস্ফারিত চোখের সামনে দেখলাম নীলবর্ণ অগ্নিতে ভরা দুটো নিষ্ঠুর ক্রুদ্ধ দৃষ্টি আমার দিকে এগিয়ে আসছে। পায়ে পায়ে পিছোতে পিছোতে কামরার এক প্রান্তে গিয়ে দাঁড়ালাম। সেই অপার্থিব ভয়ঙ্কর চোখ দুটো তখন যেন দাউ দাউ করে জ্বলছে। দৈব গতিতে হাত লেগে গেল বৈদ্যুতিক বাতির চাবিতে। দপ করে আবার জ্বেলে উঠল আলো। সঙ্গে সঙ্গে বাইরেও দেখা গেল সারি সারি বৈদ্যুতিক আলো। জনতার কণ্ঠস্বর। ট্রেন প্রবেশ করছে খড়গপুর স্টেশনে। কামরার ভিতরে দাঁড়িয়ে আছি আমি একলা। কোথায় অজিত সিং, আর কোথায় তার সেই জ্বলন্ত চক্ষু? আমার মাথা কি হঠাৎ খারাপ হয়ে গেল নাকি? আমি কি এতক্ষণ ধরে এক দুঃস্বপ্ন দেখছিলাম? এ কি করে হয়? স্বপ্নই হোক আর যাই হোক, আর বাবা এই কামরাতে নয়। চুলোয় যাক একলা থাকার আনন্দ। আমি এখন জনতার পরিপূর্ণ একখানা কামরা চাই। বসবার জায়গা না পেলেও দাঁড়িয়ে যেতে রাজি আছি। তাড়াতাড়ি প্ল্যাটফর্মে নেমে চিৎকার করলাম, কুলি, কুলি!
গল্পটি ভালো লেগে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। তাহলে দেখা হচ্ছে ঠিক পরের সপ্তাহে আজকের দিনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।